নমস্কার শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। শুরু হলো আমার আজকের উপস্থাপনা। আমার গল্পটির নাম হলো প্রেতাত্মার কবলে। লিখেছেন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। ইংরেজ আমলে আমার দাদু একজন নামকরা ডাক্তার ছিলেন। রোগীদের চাপে সময় মতো স্নান খাওয়া হয়ে উঠত না। দাদু কিন্তু সেবার মধ্যেই আনন্দ পেতেন। রোগী দেখতে যাওয়া আসার জন্য মাসিক ভাড়ায় দাদুর একটা ঘোড়ার গাড়িও ছিল। মায়ের মুখে শুনেছি সেই সময় বরানগর বা চিতপুর রোড ছিল ঝোপ জঙ্গলে ভরা। লোকবসতি ছিল না বললেই চলে। মাঝে মাঝে একটা দুটো পাকা কিংবা মাটির বাড়ি নজরে আসতো। পুকুর, ডোবা, ভাগাড়, কুয়ো ইদারার প্রচলন ছিল। গাড়ি বলতে একমাত্র ঘোড়ার গাড়ি। সেদিনের কথা মনে পড়তেই মায়ের মুখ থেকে শোনা একটা গল্প মনে পড়ে গেল। ঘটনাটা সত্যি। বর্তমান বরানগর তাঁতিপাড়ায় দাদুর একজন মুমূর্ষ রোগী ছিল। তাকে দেখতে তিনি প্রায় চলে যেতেন তাঁতিপাড়ায়। সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই বেলা 10টা-11টার সময় তাঁতিপাড়া থেকে একজন লোক এসে খবর দিয়ে গেল রোগীটির অবস্থা খুবই খারাপ, ডাক্তারবাবু যেন একবার যান। দাদু তখন বাড়ি ছিলেন না। দুপুরে ফিরে খবরটা শুনে তিনি বিকেলে সেই রোগীকে দেখতে বেরিয়ে পড়েন। তাঁতিপাড়ায় রোগী দেখে ওখান থেকে বরানগর বাজারের কাছে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। ঘোড়ার গাড়িটা ঠিক চলছিল, কিন্তু বাজারটা ছাড়িয়েই ঘোড়াটা হঠাৎ সামনে দুপা তুলে একটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। সেদিন আবার গাড়ির সহিস ছিল না। কচুয়ান 2-4বার চাবুক মেরে তারপর গাড়ির উপর থেকে নেমে ঘোড়াটাকে সামলাবার চেষ্টা করলো। তাতে ঘোড়াটা আরো খেপে গেল। জল খাইয়ে আদর করেও তাকে এক পাও এগোনো গেল না। দাদু গাড়ি থেকে নেমে কচুয়ানকে একটা ধমক দিয়ে বললেন, ঘোড়াটাকে নিশ্চয়ই আজ ভালোভাবে খেতে দিসনি। কচুয়ান 2 কানে হাত দিয়ে উত্তর দিল, খোদা কসম হুজুর, আমি ওকে কোনো দিন কম খাবার দিই না। আজ কেন যে এমন করছে বুঝতে পারছি না। রাস্তার ওপরে 2-4বার পায়চারি করে কচুয়ান বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, একটু এগিয়ে গিয়ে দেখো অন্য কোনো গাড়ির কচুয়ান বা সহিস পাওয়া যায় কিনা। দাদুর নির্দেশ মতো কচুয়ান চলে গেল। সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। জায়গাটা খুবই নির্জন। দাদু গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ আবার ঘোড়াটা চঞ্চল হয়ে উঠল, পা তুলে চিৎকার করে উঠল। আর প্রায় সঙ্গে সঙ্গে দাদু শুনতে পেলেন কে যেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকছে। দাদু পকেট থেকে ছোট্ট একটা টর্চ বার করে জ্বালালেন। আবছা অন্ধকারে তার মনে হলো জীর্ণ পোশাক পরা একটি লোক তাকে ডাকছে। দাদু তার কাছে একটু এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আমায় ডাকছেন? লোকটা একটু পিছিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে একজন রোগী দেখতে হবে, এই কাছেই। দাদু গাড়ি থেকে ডাক্তারি ব্যাগটা হাতে নিয়ে টর্চ জেলে লোকটাকে বললেন, চলুন। কিছুটা এগিয়ে গিয়ে গলির মধ্যে ঢুকে একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালেন তারা। বাড়ির ভেতর ঢুকেই দালান পড়ল। দালানের উপাশে একটা ঘর দেখিয়ে লোকটা বললেন, রোগী ওই ঘরেই আছে, আপনি ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। দাদু লোকটিকে বললেন, তাড়াতাড়ি আসবেন আর রাস্তায় দেখবেন আমার গাড়ি কচুয়ান ফিরে আসছে কিনা। যদি ওকে দেখতে পান তাহলে বলবেন আমি এখানে আছি, সে যেন অপেক্ষা করে। লোকটা কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে নিমেষের মধ্যে অন্ধকারে মিশে গেল। কোথাও কোনো সাড়া শব্দ নেই। সেই নির্জন জায়গায় দাঁড়িয়ে চারিদিকে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিয়ে লোকটির নির্দেশ মতো এগিয়ে গেলেন
ঘরের দিকে। ভেজানো দরজা খুলতেই একটা বিশ্রী গন্ধ নাকে এসে লাগলো। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, কই রোগী কোথায়? ডাক্তারবাবু, এই যে এইদিকে। আমি টর্চের আলোয় সামনে খাট দেখতে পেলেন দাদু। ভাঙা খাটের উপর নোংরা সাদা চাদর মুড়ি দিয়ে কে শুয়ে আছে। বালিশ বিছানা বলতে চারিদিকে শুধু তুলো ছড়িয়ে আছে, আর কয়েকটা নেংটি ইঁদুর বিছানা জুড়ে ছুটোছুটি করছে। দাদু বুঝলেন লোকটাকে দেখবার কেউ নেই। ঘরটি যে কতদিন পরিষ্কার হয়নি কে জানে। সামনে চেয়ারটাতে বসুন ডাক্তারবাবু। লোকটির কথায় চেয়ার টেনে বসতে বসতে দাদু বললেন, হ্যাঁ বসছি, কিন্তু ঘরের যা অবস্থা তাতে তো মশাই সুস্থ লোক অসুস্থ হয়ে পড়বে। আপনাকে দেখবার কি কেউ নেই? আছে ডাক্তারবাবু, আছে, কিন্তু কেউই এখানে থাকে না। সেই কথাই তো আপনাকে বলবো। আপনার নাম আমি অনেক শুনেছি। আপনার বাড়িতে অনেক দিন আগে আমার স্ত্রীকে দেখাতে নিয়ে গিয়েছিলাম, আজ আর সে নেই। যে আমায় ডেকে এলো সে কি আপনার কেউ হয়? না না, ও কদিন হলো আমার কাছে এসে জুটেছে। আসলে ও আমার নতুন বন্ধু। আজ দুপুরে ওই আমাকে খবর দিয়ে গেল যে আপনি এদিক দিয়ে রোগী দেখতে গেছেন। আমি তখন ওকে বলেছিলাম যে কোনো উপায় হোক ডাক্তারবাবুকে আমার কাছে একবার নিয়ে এসো, তাকে আমার কিছু বলবার আছে। এখন অন্য কথা থাক, কি হয়েছে সেটাই আগে জানা দরকার। হাতটা বার করুন, নাড়িটা দেখব, আর মুখের চাপাটাও খুলে ফেলুন। তার আগে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনতেই হবে আপনাকে। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে আরো রোগী দেখতে যেতে হবে। দাদুর কথায় কর্ণপাত না করে লোকটি ধীরে ধীরে বলতে লাগলো, আপনি যে চেয়ারে বসে আছেন ওরই ঠিক পিছনে দেখুন একটা কাঠের বাক্স আছে। ওর মধ্যে কিছু মূল্যবান কাগজপত্র ও দলিল আছে, কিন্তু এই মূল্যবান কাগজ ও দলিল যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা আমার নেই। ওর মধ্যে পেয়ে যাবেন দুটো ঠিকানা, একটা আমার ছেলের আর অন্যটা মেয়ের। আপনাকে আমার একান্ত অনুরোধ, ছেলে ও মেয়েকে খবর দিয়ে আমার লেখা মতো ওদের জিনিস যদি ওদের দিয়ে দেন আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। দাদু চেয়ার পেছনে থাকা কাঠের বাক্স হাতে তুলে নিয়ে ধুলো ভর্তি ঢাকনা খুলে দেখলেন বাক্সের মধ্যে দলিল ও কিছু কাগজপত্র রয়েছে। সমস্ত কাগজগুলো বার করে দাদু তার কোটের পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, আমি আপনার ছেলে মেয়ের সন্ধান পেলেই আপনার ছেলে মেয়ের হাতে এগুলি তুলে দেব। নিন, এবারে হাতটা বার করুন, নাড়িটা দেখি কতদিন ভুগছেন। চাদরটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা মাংসহীন হাত, আর মুখের চাদরটা খুলে যেতেই দাদু দেখলেন একটা কঙ্কালের মুখ। ওই দৃশ্য দেখে দাদু কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রায় ছুটে এলেন রাস্তায়। টলতে টলতে যখন গাড়ির কাছে পৌঁছলেন তখন কোচোয়ান এসে গেছে, কিন্তু ঘোড়াটাকে ঠিক করার মতো লোক না পাওয়ায় সে একাই ফিরে এসেছে। দাদু গাড়িতে উঠে বসতে ঘোড়াটা এবারে এগোবার জন্য পা বাড়ালো, তাই না দেখে কোচোয়ান তাড়াতাড়ি উঠে বসলো নিজের জায়গায়। ঘোড়াটাও চলতে লাগলো আগের মতো। দাদু গাড়ি থেকে তার মুখ বাড়িয়ে জায়গাটা একবার ভালো করে দেখে নিলেন। তখনই তার চোখে পড়ল অন্ধকারের মধ্যে সেই জীর্ণ পোশাক পরা লোকটা রাস্তায় দাঁড়িয়ে হাত জোর করে তাকে নমস্কার জানাচ্ছে। সেদিন রাতে বাড়ি ফিরেই দাদু সবাইকে এই ঘটনার কথা বলেছিলেন। পরের দিন সকালে মামা আরও কয়েকজন সঙ্গে নিয়ে বাড়িটা খুঁজে বার করে সেই ঘরটার ভেতরে ঢুকে দাদু দেখলেন কঙ্কালটা তখনও খাটের ওপর পড়ে। একটু খোঁজাখুঁজি করতেই আশপাশ থেকে 2-4 জন লোককে পাওয়া গেল। তারা তো দাদুর কথা, রাতের ঘটনার কথা শুনে বিস্ময়ে হতবাক। একজন জানালো বাড়ির বুড়ো কর্তা অনেকদিন আগেই মারা গেছেন বলে তারা শুনেছে। বাড়িটাও খালি পড়ে আছে বহুদিন ধরে। ভাঙা বাড়ি, চারিদিকে ঝোপ জঙ্গল দেখে দিনের বেলাতেও কেউ এদিকে আসে না, তাই কেউই এই মৃত্যুর খবর জানে না।
যাই হোক, সকলের চেষ্টায় সেই কঙ্কাল দাহ করে দাদু ও অন্যেরা বাড়ি এলেন। ঠিকানাটা দেখে ছেলে ও মেয়েকে খুঁজে বার করতে দেরি হলো না। দাদু তাদের সমস্ত ঘটনা জানিয়ে দলিল ও অন্য কাগজপত্র বুঝিয়ে দিয়ে বললেন, এই বাড়িতে গিয়ে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো যাতে ওনার আত্মা মুক্তি পায়। দাদুর কথা মতো ছেলে মেয়ে তাদের বাবার শ্রাদ্ধ করেছিল। দাদুও শ্রাদ্ধের সময় সেইখানে উপস্থিত ছিল। এখানেই শেষ হলো আমার আজকের গল্প। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।